কেবল শয়তানি জানে এই খ্রিস্ট ধর্মে দীক্ষিত লোকগুলো কোনো একটা কাজ শুরু করল কি অমনি খরগোশের পেছনে তাড়া করা শিকারী কুকুরের মতো কষ্ট আর জ্বালা যন্ত্রণা ভোগ করে, অথচ লাভ কিছু নেই। তাছাড়া যেখানে শয়তান হাত দেয়, লেজ ঘুরিয়ে তাণ্ডব বাঁধায়, সেখানে তো জানারই উপায় নেই কোথা থেকে কি হয়, বুঝিবা আকাশ থেকেই। আজকের গল্প নিকোলাই গোগোলের হান্না। গল্প পাঠে আমি বাবলু, স্পেশাল ইফেক্টস কাব্য। সমগ্র অনুষ্ঠান পরিচালনা এবং নির্দেশনা ক্যামেলিয়া। শুনতে থাকুন হান্না। গানের সুরলহরী নদীস্রোতের মতো বয়ে চলল গ্রামের রাস্তার ওপর দিয়ে। এ হলো এমন এক সময় যখন দিনের কাজকর্ম আর ঝামেলার পর পরিশ্রান্ত ছেলে ছোকরা ও মেয়েরা অনাবিল সন্ধ্যার দীপ্তির মধ্যে হৈ হৈ করে দল বেঁধে এসে জোটে হতাশার নিত্যসঙ্গী ধরি তরঙ্গে তাদের উল্লাসকে উজাড় করে ঢেলে দেওয়ার উদ্দেশ্যে। এদিকে ভাবমগ্ন সন্ধ্যা স্বপ্নাচ্ছন্নের মতো নীল আকাশকে আলিঙ্গন করে, সব কিছুকে একটা অনির্দিষ্ট ও দূরের করে তোলে। ইতিমধ্যে ঝাপসা অন্ধকার নেমে এসেছে, অথচ গান আর থামে না। বান্দুরা হাতে নিয়ে গায়েদের দল থেকে চুপি চুপি সরে পড়ল গায়ের মাথা ছেলে তরুণ কসাক লেফকো। কসাকের মাথায় মেষ শাবকের চামড়ার দামি টুপি। কসাক রাস্তা দিয়ে হাঁটে, হাত দিয়ে তারে টুংটাং আওয়াজ তোলে আর নাচে। দেখতে দেখতে সে ধীরে ধীরে এসে দাঁড়ালো ছোট ছোট চেরি গাছে ছাওয়া এক কুটিরের দরজার সামনে। কার এই কুটির? কার বাড়ির দরজা? খানিকক্ষণ চুপচাপ থাকার পর সে বাজনা বাজিয়ে গাইতে শুরু করল। সূর্য হলে সাঁঝ ঘনিয়ে আসে, পরাণ বধূ এসো আমার পাশে। না, আমার ঝলমলে নয়নতারা সুন্দরীটি জোর ঘুম ঘুমোচ্ছে দেখছি। গান শেষ করে জানলার দিকে এগিয়ে যেতে যেতে কসাক বলল, হালিয়া, হালিয়া, তুমি কি ঘুমোচ্ছ নাকি আমার সামনে বেরিয়ে আসতে চাও না? তোমার বোধহয় ভয় হচ্ছে পাছে কেউ আমাদের দেখে ফেলে, নাকি গৌরবর্ণের মুখটা ঠান্ডায় বার করার ইচ্ছে নেই? ভয় পেও না, কেউ নেই। সন্ধ্যায় গরমের আমেজ আছে, আর কেউ যদি এসে পড়েও আমি তোমাকে আমার আংরাখা দিয়ে আড়াল করে রাখবো, আমার কোমরে বাঁধা কাপড় দিয়ে জড়িয়ে রাখবো, দু হাতে তোমাকে ঢেকে রাখবো। কেউ আমাদের দেখতে পাবে না, আর ঠান্ডা বাতাস যদি বয়, আমি তোমাকে আমার বুকের কাছে চেপে ধরবো, চুমো দিয়ে তোমাকে গরম করে তুলবো, আমার মাথার টুপি তোমার ওই গৌরবর্ণের পদযুগলে পরিয়ে দেব। আমার প্রাণ, আমার আদরের ছোট্ট পুঁটিটি ও আমার কণ্ঠমালা পলকের জন্য দেখা দাও। জানলা দিয়ে অন্তত তোমার গৌরবর্ণের হাতটা বাড়িয়ে দাও। না, তুমি ঘুমোচ্ছ না, দেমাকি মেয়ে। সে আরো জোরে এই কথাগুলি উচ্চারণ করল। তার কণ্ঠস্বরে প্রকাশ পেল মুহূর্তের ক্ষোভজনিত লজ্জার ভাব। আমাকে উপহাস করে তুমি মজা পাও? আচ্ছা, চললাম। এই বলে সে মুখ ফিরিয়ে নিল, টুপিটাকে তেরছা করে মাথায় ঠেসে পড়ল এবং বান্দুরার তারে ধীরে ধীরে আঙুল বুলাতে বুলাতে সগর্বে জানলা থেকে সরে গেল। এই সময় দরজার কাঠের হাতল ঘুরতে আরম্ভ করল। ক্যাঁচকুঁচ আওয়াজ করে দরজা সম্পূর্ণ খুলে গেল, আর সাঁঝের আলো আধারিতে বিজড়িত এক সপ্তদশী তরুণী ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে কাঠের হাতল থেকে হাত না ছাড়িয়েই চৌকাঠ পেরোল। আধা অন্ধকারে
তারার মতো স্নিগ্ধ ভঙ্গিতে জ্বলছিল তার ঝলমলে নয়ন তারা, জলজল করছিল লাল প্রবালের মালা। এমনকি তার দুই গালে লজ্জায় যে লাল আভা ফুটে উঠল তাও যুবকের সেন দৃষ্টি এড়াল না। কি অধৈর্য রে বাবা তোমার, মেয়েটি চাপা গলায় বলল। সঙ্গে সঙ্গে রাগ, এরকম সময় বেছে নিলে কেন? রাস্তার উপর যখন তখন লোকের দঙ্গল চলাফেরা করছে, আমার সারা শরীর কাঁপছে। ওগো আমার ঝুমকো ফুল, কাঁপার কিছু নেই, আরো ভালো করে আমার বুক ঘেঁষে দাঁড়াও। যুবকের কাঁধে একটা লম্বা বেল্টের সঙ্গে বান্দুরা ঝুলছিল, সেটাকে একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে মেয়েটিকে আলিঙ্গনবদ্ধ করে সঙ্গে সঙ্গে কুটিরের দরজার ধারে বসে পড়তে পড়তে সে বলল, তুমি জানো, তোমাকে এক মুহূর্ত না দেখতে পেলে আমার বিশ্রী লাগে। আমি কি ভাবি জানো? চিন্তামগ্ন হয়ে যুবকের দিকে তাকিয়ে তার কথায় বাধা দিয়ে মেয়েটি বলল, আমি কেবল যেন শুনতে পাই আমার কানের কাছে কিছু একটা ফিসফিসিয়ে বলছে যে এরপর আমাদের আর এমন ঘন ঘন দেখা সাক্ষাৎ হবে না। তোমাদের এখানকার লোকজন ভালো নয়, মেয়েরা এমন হিংসের চোখে সবসময় তাকায়, আর ছেলে ছোকরারা আমি লক্ষ্য করেছি যে আমার মা পর্যন্ত এই কিছুদিন থেকে আমার দিকে দারুণ কটমট করে তাকাচ্ছে। সত্যি বলতে গেলে কি, পর মানুষদের কাছে আমি অনেক ফুর্তিতে ছিলাম। শেষ কথাগুলি বলার সময় তার মুখের ওপর কেমন যেন একটা ব্যাকুলতার ভাব খেলে গেল। আপন ভুঁয়ে মাত্র 2 মাস, এর মধ্যেই কিনা মন খারাপ হয়ে গেল? হয়তো আমিও তোমার বিরক্তি ধরিয়ে দিলাম। না না, তুমি আমার বিরক্তি ধরিয়ে দাওনি। সেই ঈষৎ হেসে বলল, আমার কালো ভুরু কষাক, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি এই জন্যে যে তোমার চোখ খয়েরি, আর সে চোখে যখন তুমি তাকাও তখন আমার হৃদয় যেন হেসে ওঠে। তার খুশি খুশি লাগে, ভালো লাগে। ভালোবাসি যখন তুমি অমায়িক ভঙ্গিতে তোমার কালো গোঁফ নাচাও, যখন রাস্তা দিয়ে যেতে যেতে গান গাও, বান্দুরা বাজাও। তোমার ওই গান আর বাজনা শুনতে ভালো লাগে। ও হালিয়া আমার! যুবক তাকে আরো জোরে নিজের বুকে চেপে ধরে চুমো খেতে খেতে সরবে বলল, দাঁড়াও, আর নয় লেফকো, আগে আমাকে বলো দেখি, তোমার বাপের সঙ্গে কথা বলেছ কি? কিসের কথা? যেন তন্দ্রা থেকে জেগে উঠে সে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই আর তুমিও আমাকে চাও, এই তো কথা বলেছি। কিন্তু বলেছি কথাটি তার মুখে কেমন যেন হতাশাব্যঞ্জক শোনালো। তা কি হলো? কি করা যাবে তাকে নিয়ে? পাজি বুড়োটা সচরাচর যেমন করে থাকে তেমনি শুনতে না পাবার ভান করল, যেন কালা, কিছু শুনতে পায় না। তার আবার গালাগাল করে বলল যে ভগবানই জানেন কোথায় বখাটেপনা করে বেড়াচ্ছি, ছেলে ছোকরাদের সঙ্গে রাস্তায় রাস্তায় হইচই করে সময় কাটাচ্ছি। কিন্তু দুঃখ করো না হালিয়া আমার, কসাকের জবান, ওকে আমি রাজি করাবই। হ্যাঁ, তুমি একবার মুখ ফুটে বললেই হলো লেফকো, তুমি যেমন চাও তেমনি হবে। আমি নিজেকে দিয়ে বিচার করে বলতে পারি, কখনো কখনো তোমার কথা হয়তো শুনতামই না, কিন্তু যেই তুমি কোনো কথা বললে, ইচ্ছে না হলেও তুমি যা চাও তাই করে ফেলি। দেখো দেখো, এই বলে মেয়েটি তার কাঁধে মাথা রাখল, চোখ তুলে তাকালো ঊর্ধ্বপানে, যেখানে বিরাজ করছে ইউক্রেনের ঈষদুষ্ণ আকাশের অসীম নীলিমা। তাদের সামনের চেরি গাছের কোঁকড়া ডালপালার আবরণে ঢাকা পড়ে গেছে সেই আকাশের নিম্নাংশ। দেখো, ওই যে দূরে মিটমিট করছে তারারা, 1টা 2টো 3টে 4টে 5টা। সত্যি কিনা দেবদূতেরা আকাশে তাদের আলো ঝলমল বাড়ির জানলাগুলো ফাঁক করে পৃথিবীতে আমাদের দিকে তাকিয়ে দেখছেন, তাই না? তার মানে ওরা আমাদের পৃথিবীকে তাকিয়ে দেখছেন। মানুষের যদি পাখির মতো ডানা থাকতো তাহলে কেমন হতো? উড়ে যাওয়া যেত ওখানে, অনেক অনেক উঁচুতে। উফ, কি ভয়ঙ্কর!
আমাদের কোনো ওক গাছই আকাশ ছুঁতে পারবে না। অথচ লোকে বলে কোথায় নাকি কোন দূর দেশে এমন এক গাছ আছে যার মাথা একেবারে আকাশের ভেতরে সরসর আওয়াজ তোলে, আর ভগবান নাকি ওই গাছ বয়ে ইস্টারের উৎসবের আগের রাতের বেলায় পৃথিবীতে নেমে আসেন। না আলিয়া, ভগবানের আকাশ থেকে একেবারে পৃথিবী অবধি লম্বা একটা সিঁড়ি আছে। গুড ফ্রাইডের পরদিনের আনন্দোচ্ছল উৎসবের রাতে পবিত্র দেবদূত প্রধানরা সেই সিঁড়ি নামিয়ে দেন, আর ভগবান যেই প্রথম ধাপে পা রাখেন অমনি অশুদ্ধ আত্মারা তীর বেগে উড়ে পালায়, দলে দলে এসে পড়ে নরকের আগুনে। এই জন্যই তো খ্রিস্টের পূর্বের দিন পৃথিবীতে একটাও দুষ্ট আত্মা থাকে না। জল কি আস্তে আস্তেই না দুলছে, যেন দোলনায় বাচ্চা দোল খাচ্ছে। পুকুর দেখিয়ে হান্না বলল, মেফুল গাছের অন্ধকারাচ্ছন্ন বন পুকুরটার চারধারে এক বিষণ্ণ পরিবেশ তৈরি করে রেখেছিল, আর পুষি উইলোর ছন্নছাড়া শাখাগুলি তার গায়ে হেলে পড়ে গিয়ে যেন অঝরে কান্না ঝরিয়ে চলছিল। অক্ষম বৃদ্ধের মতো পুকুর তার শীতল আলিঙ্গনে ধরে রেখেছিল দূরের কালো আকাশকে, হিমশীতল চুম্বনে ছেয়ে দিচ্ছিল অগ্নিময় তারাদলকে, আর তারাগুলি যেন অচিরেই ঐশ্বর্যময় নিশাপতির আগমন অনুভব করে রাতের ঈষদুষ্ণ বায়ুমণ্ডলের মধ্যে অস্পষ্ট ভাবে ভেসে বেড়াচ্ছিল। বনের কাছে ঢিবির ওপরে খড়খড়ি এঁটে নিদ্রা যাচ্ছিল পুরনো কাঠের বাড়ি। শ্যাওলা আর বুনো ঘাসে ছেয়ে গেছে তার ছাদ। জানলার সামনে ঘন হয়ে বেড়ে উঠেছে ঝাঁকড়া ঝাঁকড়া আপেল গাছ। বন তার ছায়াঘন আলিঙ্গনে বাড়িটার উপর ফেলেছে নির্জনতাজনিত বিষণ্ণতা। তার পাদদেশে বিছিয়ে আছে বাদামের উপবন, গড়িয়ে নেমেছে পুকুরের দিকে। আমার মনে আছে যেন স্বপ্নের ঘোরে দেখতে পাচ্ছি। বাড়িটা থেকে চোখ না সরিয়ে হান্না বলল, অনেক অনেক কাল আগে যখন আমি ছোট ছিলাম, মার কাছে থাকতাম, তখন এই বাড়িটা সম্পর্কে শুনেছি লোকে কি যেন ভয়ঙ্কর সব কথা বলতো। লেফকো, তুমি নিশ্চয়ই জানো, বলো না। ওটার কথা ছেড়ে দাও সুন্দরী আমার। মেয়ে মানুষ আর মূর্খ লোকজন কি বা না বলে, এতে কেবল তুমি উতলা হয়ে পড়বে। তোমার ভয় হবে, তুমি শান্তিতে ঘুমোতে পারবে না। ওগো আমার কালো ভুরু আদরের সাথী, বলোই না। তার গালে নিজের মুখ ঠেকিয়ে তাকে আলিঙ্গন দিয়ে সে বলল, না, দেখতে পাচ্ছি তুমি আমাকে ভালোবাসো না, অন্য মেয়ের সঙ্গে তোমার ভাব আছে। আমি ভয় পাবো না, আমি নিশ্চিন্তে রাতে ঘুমোবো। এখন তো ঘুমই হবে না। যদি তুমি না বলো, আমি যন্ত্রণা ভোগ করতে থাকবো আর ভাবতে থাকবো। বলো লেফকো, বলো প্লিজ। দেখছি লোকে যে বলে মেয়েদের মধ্যে শয়তান বসে থেকে তাদের কৌতূহলে উৎসাহ যোগায়, সেটা মিথ্যে নয়। তাহলে শোনো। ওগো আমার প্রাণসখী, অনেক কাল আগে এই বাড়িতে বাস করত এক কসাক অফিসার। তার ছিল এক মেয়ে, ফুটফুটে, তুষারের মতো ধবধবে, তোমারই মুখের মতো মুখ তার। কসাক অফিসারের বউ অনেক আগেই মারা যায়। সে অন্য আরেকজনকে বিয়ে করবে বলে ঠিক করল। বাবা, তুমি যখন অন্য বউ ঘরে আনবে, তখন কি আর আমাকে আগের মতো আদর করবে? করবো রে বেটি, আগের চেয়েও বেশি আদর করে তোকে বুকে চেপে ধরবো। করবো রে বেটি, করবো। আর বেশি ঝকঝকে দুল আর মালা উপহার দেব। অফিসার নতুন তরুণী বউকে বাড়িতে এনে তুলল। তরুণী বধূটি দেখতে দিব্যি ছিল। তার গায়ের গৌরবর্ণের ওপর সামান্য রক্তিম আভা। কেবল সৎ মেয়ের দিকে এমন ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো যে মেয়ে তো তাকে দেখা মাত্রই চেঁচিয়ে উঠল। আর সারাদিনের মধ্যে এই রুক্ষ সৎমাটি যদি একটি কথাও বলতো। রাত হল। কসাক অফিসার তরুণী ভার্যাকে নিয়ে চলে গেল নিজের শোবার ঘরে। আমাদের সুন্দরী মেয়েটিও সদর বাড়িতে নিজের ঘরে গিয়ে খিল এঁটে দিল। তার বড় খারাপ লাগছিল। সে কাঁদতে লাগলো। এমন সময় দেখতে পেল
একটা ভয়ঙ্কর কালো বিড়াল তার দিকে গুড়ি মেরে এগিয়ে আসছে। তার গায়ের লোম জ্বলজ্বল করছে, আর লোহার মতো নখগুলো সে মেঝেতে ঠুকছে। মেয়েটি ভয়ে লাফিয়ে উঠে গেল বেঞ্চির ওপর। বিড়াল তার পেছন পেছন। সেখান থেকে লাফিয়ে সে গেল চুল্লির মাথার ওপরকার শোবার জায়গায়। বিড়ালও সেখানে। তারপর হঠাৎ তার ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ে গলা টিপে ধরল। চিৎকার করে ওটাকে ছাড়িয়ে নিয়ে মেঝেয় ছুঁড়ে ফেলে দিল। ভয়ঙ্কর বিড়ালটা আবার গুড়ি মেরে আসে। মেয়েটা ব্যাকুল হয়ে পড়ল। দেয়ালে ঝুলছিল বাপের তলোয়ার। তলোয়ার তুলে নিয়ে মেঝেতে ঝপাং করে এক কোপ লোহার নখর শুদ্ধ থাবা খসে পড়ল, আর বিড়াল কিউ মিউ করতে করতে অন্ধকার কোণায় অদৃশ্য হয়ে গেল। নববধূ সারাদিন নিজের শোবার ঘর থেকে বেরোল না। 3 দিনের দিন যখন বেরিয়ে এলো, তখন তার হাতে ব্যান্ডেজ বাঁধা। বেচারি মেয়েটি অনুমান করল যে সৎমা তার ডাইনি, আর সে তার হাত কেটে ফেলেছে। 4 দিনের দিন কসাক অফিসার মেয়েকে হুকুম দিল জল আনতে, কুটির ঝাড়ু দিতে, যেন সে একটা সাধারণ চাষি মেয়ে। বলে দিল বাড়ির অন্দরমহলে সে যেন মুখ না দেখায়। বেচারির অবস্থা কঠিন হয়ে উঠল, কিন্তু বাপের ইচ্ছে পূরণ করা ভিন্ন আর কোনো উপায় রইল না। 5 দিনের দিন কসাক অফিসার তার মেয়েকে খালি পায়ে বাড়ি থেকে বার করে দিল। এক টুকরো রুটি পর্যন্ত পাথেও দিল না। একমাত্র তখনই মেয়েটি দুহাতে তার গৌরবর্ণের মুখ ঢেকে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি তোমার নিজের মেয়েকে মেরে ফেললে গো বাবা। তোমার আত্মা মহাপাতকী হলো, তাকে নষ্ট করলো এই ডাইনিটা। ভগবান তোমাকে ক্ষমা করুন। আর দেখাই যাচ্ছে আমি হতভাগিনী, আমি যেই পৃথিবীতে বেঁচে থাকি এটা তার ইচ্ছে নয়। তাই ওই যে দেখতে পাচ্ছ তো, বলে হান্নার দিকে ফিরে বাড়িটাকে আঙুল দিয়ে দেখালো লেফকো। এদিকে তাকাও, ওই যে বাড়ি থেকে খানিকটা দূরে দারুণ খাড়া পাড়, ওই পাড় থেকে মেয়েটি ঝাঁপ দেয় জলে। এইভাবে শেষ হলো তার ইহলীলা। আর ডাইনি জল ভরা চোখে তার দিকে এক দৃষ্টি তাকিয়ে থেকে কথার মাঝখানে ভয়ে ভয়ে হান্না জিজ্ঞেস করল, ডাইনি? বুড়িরা গল্প বানিয়েছে যে তখন থেকে জলে ডোবা মেয়েরা সবাই জ্যোৎস্না রাতে অফিসারের বাড়ির বাগানে উঠে আসে চাঁদের আলোয় শরীর গরম করতে, আর অফিসারের মেয়ে হয় তাদের দলের প্রধান। এক রাতে সে তার সৎমাকে পুকুরের কাছে দেখতে পেয়ে তাকে আক্রমণ করে এবং চিৎকার তুলে জলের ভেতরে টেনে নিয়ে যায়। কিন্তু ডাইনি সেখানেও চালাকি খাটায়। জলের নিচে এক জলে ডোবা মেয়ের রূপ ধারণ করল। জলডুবিরা সবুজ নলখাগড়ার চাবুক দিয়ে তাকে প্রহার করতে গেলে এইভাবে সে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। বোঝো এখন, বিশ্বাস করো যত রাজ্যের মাগিদের গাল গল্প। ওরা বলে যে মেয়েরা রোজ রাতে জলে ডোবা মেয়েদের জড়ো করে আর একে একে প্রত্যেকের মুখ উঁকি মেরে দেখে জানার চেষ্টা করে তাদের মধ্যে ডাইনি কে, কিন্তু আজ পর্যন্ত জানতে পারিনি। আর যদি কোনো লোকের দেখা পায় তার উপর তৎক্ষণাৎ জুলুম করে আন্দাজে বলতে, রাজি না হলে তাকে জলে ডুবিয়ে মারার ভয় দেখায়। এই হলো বুড়ো মানুষদের গাল গল্প হালিয়া। এখানকার যে মালিক, সে ওই জায়গায় একটা ভাটিখানা বানাতে চায়। সেই উদ্দেশ্যে একজন শুঁড়িকে সে এখানে পাঠিয়েছে। কিন্তু ওই যে কথাবার্তা কানে আসছে, আমাদের দলের ওরা গান বাজনা শেষ করে ফিরছে। চলি হালিয়া, নিশ্চিন্তে ঘুমো। আর হ্যাঁ, মেয়েদের ওইসব বানানো কথা নিয়ে ভেবো না। এই কথা বলে সে তাকে আরো নিবিড় আলিঙ্গন দিল, চুমু দিয়ে চলে গেল। বিদায় লেফকো। অন্যমনস্ক ভাবে অন্ধকার বনের দিকে এক দৃষ্টি তাকিয়ে এসে বলল, বিশাল আগুনের গোলার মতো চাঁদ এই সময় মহিমান্বিত ভঙ্গিতে ধরণীর বক্ষ ভেদ করে প্রকাশ পেতে লাগল। তার অর্ধেকটা তখনও মাটির নিচে, কিন্তু ইতিমধ্যেই গোটা পৃথিবী কিরকম যেন এক জমকালো আলোয় ভরে উঠেছে। পুকুরে লেগেছে ফুলকির পরশ। চলি হান্না, তার পেছন থেকে শোনা গেল, আর সেই সঙ্গে কে যেন তাকে চুমু দিল।
তুমি ফিরে এসেছো? পেছন ফিরে তাকিয়ে সে বলল, কিন্তু সামনে এক অচেনা ছোকরাকে দেখতে পেয়ে একপাশে সরে গেল। চলি হান্না, আবার শোনা গেল। আবার কে যেন চুমু দিল তার গালে। মলো যা, আরো একজন দেখছি। বিরক্ত হেসে বলল, ওগো আমার হান্না, চলি, আরো একজন। চলি 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 হান্না। চারদিক থেকে তাকে চেয়ে ফেলল চুমু আর চুমু। আরে এখানে দেখছি ওদের পুরো একটা দঙ্গল। পাল্লা দিয়ে তাকে আলিঙ্গন করার জন্য ব্যস্ত ছোকরাদের ভিড় থেকে নিজেকে ছাড়িয়ে আনতে আনতে চেঁচিয়ে বলল হান্না, অনবরত চুমু খেতে ওদের ভালোও লাগে। হা ভগবান, শিগগিরই রাস্তায় মুখ দেখানোর উপায় থাকবে না দেখছি। এই কথার সঙ্গে সঙ্গে দড়াম করে দরজা বন্ধ হয়ে গেল। কেবল শোনা গেল লোহার ছিটকিনি আটকানোর ক্যাঁচকোঁচ আওয়াজ।